পরেও আমি শুধুই পদ্মজাকে ভালোবাসতাম। পদ্মজা জীবনে আসার পর আমিরের আর অন্য কোনো নারীর ওপর কোনোদিনই চোখ যায়নি। কোনো নারী। এটা হলো ডালের একটা আইটেম, এর মধ্যে মসুর ডাল রয়েছে, ভেজিটেবলস রয়েছে, ইওডি রয়েছে, বেড়েছে কি কমেছে তার জন্য টেস্ট দিয়েছে আল্ট্রাসাউন্ড করি। তো আজকে আমি আমার হাই হাই রেডি স্কোয়ার। হাই রেডি স্কোয়ার। আমি ডোরির মা, অতি সামনে আসি। আমি ডক্টর দেখাতে যাব। আর গুড আফটারনুন লেডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে হলো 12:30 আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। বেশ অনেকদিন ধরে আমার চ্যানেলে মানে আমার ব্লগে কমেন্ট আসছিল যে দিদি তোমার স্কিন কেয়ার রুটিনটা একটু শেয়ার করো। সো ডেলি বেসিকের স্কিন কেয়ার রুটিন আমি আমার ব্লগে এর আগেও শেয়ার করেছি, বলতে পারো যে শর্টসে আমি শেয়ার করিনি। অ্যাকচুয়ালি আমার লং ব্লগ বেশি পরিমাণে ওয়াচ করো তোমরা, তাই যা শেয়ার করি লং ব্লগের মাধ্যমেই তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি। তো আজকে আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও বা এখন একদমই মর্নিং নয়, বাট আমি মর্নিং এ আমার স্কিনকে এইভাবেই কেয়ার করি, যেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ লেডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। সো সবার প্রথমে জানিয়ে রাখি যে স্কিন কেয়ার করাটা অত্যন্ত পরিমাণে দরকার আমাদের প্রতিটি মানুষকে, নট অনলি গার্লস, প্রতিটি মানুষকে স্কিন কেয়ার করা দরকার। কিন্তু শুধু মুখে হাজার গন্ডা স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করলেই হবে না, যেটা আমি আমার ব্লগে লক্ষ কোটিবার তোমাদেরকে বলেছি যে শুধু হাজারটা প্রোডাক্ট আমাদের স্কিনে অ্যাপ্লাই করলে হবে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফ্রুটস খেতে হবে, আমাদের দিনে 3 লিটার থেকে 3.5 লিটার জল খেতে হবে, যার যেরকম ওয়েট সেই পরিমাণ অনুযায়ী আমাদেরকে জল খেতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, ফ্রুটস খেতে হবে। যদি জাঙ্ক ফুড কেউ খেয়ে থাকো তাহলে দেখো, জাঙ্ক ফুড আমরা প্রত্যেকেই খাই, আমরা কেউই সতী নই, আর বলবো না যে জাঙ্ক ফুড খাই না বা কিছু। টুকটাক আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু সেটাকে অ্যাভয়েড করতে হবে। আস্তে আস্তে এটাকে আমি সম্পূর্ণ অ্যাভয়েড করার চেষ্টা করছি। আগে ওয়ার্ম মোমো খেতে ভালো লাগতো, এখন সেটাও খাই না। কোল্ড কফিটা কোল্ড কফি কালকে বাড়িতে আমি সুনিকে তৈরি করে খাইয়েছি। তো কোল্ড কফিটা আমি বাড়িতে বানিয়েছি। এবার আস্তে 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 আমি পুরোটাই ছেড়ে দেবো। কেন পুরোটা ছেড়ে দেবো সেটা আমি তোমাদেরকে পরে অবভিয়াসলি শেয়ার করবো, তার একটা অবভিয়াসলি রিজন আছে কেন ছেড়ে দেবো। সো যাই হোক, তো আমাদের স্কিনে হাজারটা প্রোডাক্ট অ্যাপ্লাই করলে হবে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে ভালো ভালো খাবার খেতে হবে, ফ্রুটস খেতে হবে, হেলদি খাবার খেতে হবে, সবকিছু কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। তাহলেই কিন্তু প্রপার সমস্ত কিছু আমাদের স্কিনে প্রপার ভাবে মেনটেন থাকবে। তো সবার প্রথমে আমি মর্নিং এ উঠে আমার স্কিনকে এই সেটাফিল ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিই। সেটাফিল এই ফেস ওয়াশটি আমি নাইকা থেকে পারচেস করেছি, তোমরা যে কোনো শপে এটা পেয়ে যাবে, এবার নাইকাতে চাইলেও অবভিয়াসলি পেয়ে যাবে। সো স্ক্রিনশট নিয়ে নাও। সো এই ফেস ওয়াশটি আমি একদম নিউ, মানে এটা আমি এর আগে কোনোদিন ব্যবহার করিনি, এটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি এখন। বাট এইটা ব্যবহার করার পর আমি যেই ফলটা পেয়েছি সেটা হলো, অন্যান্য ফেস ওয়াশ এতদিন ব্যবহার করতাম, লাইক প্লাম, ডট এন্ড কি, বেবি জনসন, এগুলো আমি ব্যবহার করতাম। তো বেবি জনসন তো অলমোস্ট ভীষণ ভালো। তো তাছাড়া আর যেসব ফেস ওয়াশ ব্যবহার করতাম, ব্যবহার করার পর কি হতো না, আমার ফেস মানে ফেস ওয়াশ করার পরে আমার ফেসে একটা ড্রাইনেস থাকতো, মানে খুব আমার ফেসটা টানতো, মানে সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হতো, এরকম হতো। বাট এই ফেস ওয়াশটা আমি যবে থেকে অ্যাপ্লাই করছি, আর মোটামুটি 10 দিন হলো অ্যাপ্লাই করছি, 10 দিন থেকে কিন্তু আমার ফেস ওয়াশ করে আসার অনেকক্ষণ পর ময়েশ্চারাইজার লাগালেও কিন্তু চলছে, মানে স্কিনে কিন্তু সেই ড্রাইনেসটা আর আমি অনুভব করতে পারছি না। বেসিক্যালি এটা কিন্তু মেডিকেটেড একটা প্রোডাক্ট। তো তোমরা যারা ব্যবহার করো সেটাফিল, তারা অবভিয়াসলি জানো যে ভীষণ ভালো। অ্যাকচুয়ালি সেটাফিলের ময়েশ্চারাইজার আমার মিডিলে শুট করতো না, ব্রণ বেরিয়ে গেছিল। বাট আমি আবার ট্রাই করে দেখবো শীতকালে, যদি শুট করে তাহলে আমি শীতকালে অবভিয়াসলি সেটাফিলই ব্যবহার করবো। বাট এটা দিয়ে কিন্তু আমি আমার ফেসটাকে ভালো করে মর্নিং
মর্নিংয়ে ক্লিন করি। শুধু মর্নিংয়ে নয়, আমি যখনই ফেস ওয়াশ ব্যবহার করি তখন কিন্তু আমি শুধুমাত্র সেটাফিলই একমাত্র ব্যবহার করি। তো আমার ব্লগ লং হয়, তার একটা ছোট কারণ হলো আমার ডিডি স্কোয়াডরা লং ব্লগ ওয়াচ করতে বেশি পছন্দ করে। সো সেই কারণে আমি আমার ব্লগে লং করার চেষ্টা করি, বাই দ্য ওয়ে। সো তারপর আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। এটা কিন্তু রিকর্ডের, সরি, এটা কিন্তু রিকর্ডের টোনার নয়। রিকর্ডের আমি টোনার ইউজ করি না, রিকর্ডের আমি মিস্ট ইউজ করি, যেটা আমি হালকা মেকআপের পর আমি আমার স্কিন অ্যাপ্লাই করি। বাট এটা কিন্তু রিকর্ডের টোনার নয়, এটা কিন্তু ডট এন্ড কির একটা টোনার। আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট। এই যে, এটা কিন্তু ডট এন্ড কির একটি টোনার। যে আমার স্কিন যেহেতু সেন্সিটিভ, তো সেন্সিটিভের জন্য এই টোনারটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করি। বাট আমি রিকর্ডের এইটার মানে এই বটলটার মধ্যে ঢেলে রেখেছি। যে কোনো টোনার অ্যাপ্লাই করার আগে, টোনার বলো, ফিক্সার বলো, মিস্ট বলো, যাই বলো না কেন, এরকম ওয়াটার টাইপের কোনো প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাই করার আগে আমরা ভালো করে শেক করে নেব। শেক করার পর আমরা আমাদের স্কিনে এরকম চোখের কাছটা ঢেকে ভালো করে অ্যাপ্লাই করব, কারণ চোখে গেছে, চোখ জ্বলছে। ভালো করে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব, দেন টাইম দেবো এটা যেন ড্রাই হয়। ড্রাই হোক, তারপর আসছি আবার। ভালো করে আমি আমার স্কিনে ড্রাই করে নিয়েছি টোনার। এই টোনারটা আমি বিগত 1 থেকে 1.5 বছর অবধি ইউজ করছি। টোনারটা আসলেই আমার ভীষণ ভালো করে শ্যুট করে, তো সেই জন্য, আর দামও ভীষণ রিজনেবল, 395 এরকম। অফারে আরও কমে পাওয়া যায় নাইকা থেকে। আমি এসব প্রোডাক্ট আমি নাইকা থেকেই পারচেস করি, কিন্তু কতদিন আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করব সেটা আমি তোমাদেরকে নিশ্চিন্তভাবে বলতে পারছি না, কারণ আমি আমার এই সমস্ত প্রোডাক্ট খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে চলেছি। কেন এই কথাটা বললাম সেটা আমি আমার পরবর্তী ব্লগে অবভিয়াসলি শেয়ার করব, কেন চেঞ্জ করছি আর কি। বাট এখন আমি কিন্তু কন্টিনিউ এই প্রোডাক্টগুলোই ব্যবহার করি। বাট আমার স্কিন কিন্তু সত্যি খুব সফট আর হেলদি থাকে। যারা আমার ফেসে মেকআপ করেছো তারা কিন্তু জানো। তো ভালো করে আমি আমার ফেসটাকে ড্রাই করে নিলাম। তারপর আমার সবথেকে ফেভারিট ময়েশ্চারাইজার পন্ডস সুপার লাইট জেল, গরমকালের জন্য তো ভীষণ ভালো। মানে আমার স্কিনে কোনো, এটা মাখলে আমার স্কিনে ফার্স্ট অফ অল কোনো পিগমেন্টেশন আসে না। সেকেন্ড হচ্ছে, আমি এই গরমকালে যাদের বাড়িতে এসি নেই তারা এই প্রবলেমটা ফিল করো, যাই আমরা ফেসে দিই না কেন তাতেই আমাদের একটা সোয়েট হয়। আর যে কোনো ময়েশ্চারাইজার দিই না কেন তাতেই আমাদের ফেসে একটা সোয়েট হয়। আমি এর আগে ডট অ্যান্ড কিউ মেখেছি, ডট অ্যান্ড কিউ অ্যাপ্লাই করেছি। ডট অ্যান্ড কিউ অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি আমার ফেসে ডট অ্যান্ড কিটা না, মানে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর কি। তো সেই জন্য ডট অ্যান্ড কি আমি বাদ দিয়ে দিলাম। তো তারপর আমি অনেক ময়েশ্চারাইজার আমি আমার কাভারে রাখি, বাট এখন আমার কাভারে যা ময়েশ্চারাইজার আছে সমস্ত কিছু কিন্তু সেগুলো শীতকালে। আমি অলরেডি তোমাদেরকে অনেক ময়েশ্চারাইজার শেয়ার করেছি, বাট এই ময়েশ্চারাইজারটা আমি গরমকালের জন্য ভীষণ আমি মানে রেফার করব। ইভেন আমি নিজেও অ্যাপ্লাই করি পন্ডস সুপার লাইট জেল, আমি একদম বড়টা কিনে নিয়েছি। তো এইটা একদম অল্প নিয়ে, একদম অল্প, যেহেতু গরমকাল টোনার অ্যাপ্লাই করেছি তো সেই জন্য একদম অল্প নিয়ে আমি আমার স্কিনে ইউজ করব। যতটা দরকার ততটা, এর থেকে বেশি কিন্তু একদমই নয়। আর গরমকালে তো একদমই নয়, ইভেন যাদের বাড়িতে এসি নেই তারা করোই না। মানে আমি যেহেতু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে ভালোবাসি আর আমার যেহেতু কম্বিনেশন স্কিন, তো সেই জন্য যাদের ড্রাই স্কিন তারা করো, আর যাদের অয়েলি স্কিন তারা তো ক্রিম প্রোডাক্টে যেওই না এই গরমকালে, না যাওয়াই ভালো। আর এসি থাকলে আলাদা বিষয়, এসি না থাকলে সাহস করার কোনো দরকারই নেই, কারণ স্কিনে যদি একবার সোয়েট আসে আমাদের নিজেদেরই খুব ইরিটেট লাগে। ব্যাস, এরপর যদি আমি বাইরে বেরোই তাহলে আমি ঠিক 30 মিনিট আগে আমি আমার স্কিনেতে সানস্ক্রিন অ্যাপ্লাই করব। আর যদি বাইরে না বেরোই তাহলেও অ্যাপ্লাই করতে পারো, তবে আমি বিশেষ কোনো প্রয়োজন মনে করি না, তো সেই জন্য আমি অ্যাপ্লাই করব না। তো তারপর আমি আমার স্কিনের সঙ্গে সঙ্গে আমি আমার লিপটাকেও কেয়ার করতে ভীষণ ভালোবাসি।
তো এটা আমি আমার একটা পছন্দের লিপ বাম আমি আমার লিপে ইউজ করে নেব। এর ভিডিও কিন্তু অলরেডি ড্রিম গার্ল ডোরিতে আর ডোরিস ডায়েরিতে চলে এসেছে। যারা যারা এখনও দেখোনি আর যারা যারা এখনও এই লিপ বামটি পারচেস করোনি, চটপট করে গিয়ে লিপ বামটা পারচেস করে এসো। অসাধারণ লিপ বাম, জাস্ট অসাধারণ। সো এই ছিল আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। নাইট স্কিন কেয়ার রুটিনটা অনেকটা আলাদা, মানে একটু আলাদা। সো নাইট স্কিন কেয়ারে তোমরা সিরাম অ্যাপ্লাই করতে পারো, তোমরা নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারো, তোমরা ফেস প্যাক হয় না, মানে ওটা একটা কি বলে জানো, মানে মাথায় আসছে না এই মুহূর্তে, যাই হোক। তো ওটাও তোমরা অ্যাপ্লাই করে রাত্রিরে সিরাম ইউজ করে শুয়ে পড়তে পারো। বাট জল খাওয়াটা কিন্তু অত্যন্ত পরিমাণে ম্যান্ডেটরি, প্রচুর। মানে আমি এইমাত্র লিপ বাম অ্যাপ্লাই করলাম, আবার জল তেষ্টা পাচ্ছে, তো আবার লিপ বাম অ্যাপ্লাই করবো। এই বোতলটা মোটামুটি যদি আমি ডেতে শেষ করতে পারি, এই বোতলটা 2 লিটারের বোতল মেবি। এই বোতলটা মানে আমি মোটামুটি ধরো 4টে নয়, এটা আমি এতক্ষণ 2টো আর এর মধ্যে শেষ করে ফেলবো, শেষ করতে পারি। মানে এই বোতলের 2 থেকে 2.5 বোতল যদি জল সারাদিন খেতে পারি, তাহলে ভাববো যে না, আমি জল খাচ্ছি, আমি আমার স্কিন, আমার হেয়ার সমস্ত কিছু ঠিক হচ্ছে। অত বেশি জল খাবে, তত বেশি তোমাদের ইউরিন থেকে, তোমাদের শরীরে যত দূষিত জিনিস আছে সব কিছু ইউরিন থেকে বেরিয়ে যাবে। ইভেন শরীর সুস্থ থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে। এই হলো আমার ডে স্কিন কেয়ার রুটিন। এটা আমি মর্নিংয়ে করি, বাট আমি যেহেতু স্নান আজকে অনেকটা পরে করেছি, মানে একটু লেট করে করেছি, তো সেই জন্য এখন আমি তোমাদেরকে এটা শেয়ার করলাম আর কি। সো আজকে বেসিক্যালি আমার এই সবই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। আর সাথে বলে রাখি, আমার কিন্তু পদ্মজার মানে সেকেন্ড খণ্ডটি পড়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি রিভিউ এবং বিষয়বস্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার অবশ্যই করবো। বাট এখন কিন্তু আমার পাশে শুনি নেই, ও ওর বাড়িতে গেছে, কিছু কাজ আছে, আবার আসবে কাল থেকে, ওর সাথে আমার আবার কাজ আছে। বেসিক্যালি দেখো, ও থাকে, আমি আগেও বলেছি এখনও বলছি, যেহেতু আমার ডিডি স্কোয়ারের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, তো সেই জন্য প্রত্যেকের জানা দরকার। যেহেতু ও থাকে সেই জন্য ওকে দেখাই। বাট তোমাদের কিন্তু স্টিল নাও আমার ব্লগই তোমাদেরকে ওয়াচ করতে হবে, আমার ব্লগে তোমাকে মানে তোমাদেরকে আমার সাথেই থাকতে হবে। ও যখন থাকবে অবভিয়াসলি তোমাদের সাথে ওকে অবশ্যই আনবো, কথা বলবো, এইটুকুই যা। বাট প্লিজ কেউ এরকম আর কমেন্ট করো না যে তোমাকে আর ওকে ভালো লাগে বলে ব্লগ দেখছি তারপরে আর দেখবো না। যদি সেরকম মনে হয় তাহলে প্রথম থেকে স্কিপ করতে পারো, কারণ আমি আগেও বলেছি আমি আমার ইউটিউব চ্যানেলে অথেন্টিক ডিডি স্কোয়ার চাই, যারা আমার সাথে আমার ইউটিউব চ্যানেলের জার্নিতে প্রথম থেকে যেন থাকে, ব্যাস এইটুকুই। তো চলো, এরপর আমি কি করবো আমি জানি না, কারণ অলরেডি আমার লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। আমি লাঞ্চ করে স্টানে গেছি আজকে, বিকজ আমার ভীষণ খেতে পেয়েছিলো। তার মধ্যে কালকে আমার পিরিয়ডস হয়েছিল, মানে আর অসহ্য পেটে ব্যথা করছিল কালকে। সো আজকে আমার মা আমাকে ডক্টর দেখাতে নিয়ে যাবে, মানে গায়নো ডক্টর দেখাতে নিয়ে যাবে। আমার ব্যথা এত কেন করে, মানে এতটা বেশি ব্যথা করে যে আমার দম বন্ধ হয়ে যাবার মতন ব্যাপার। বাট আমি একটা রেমেডি ফলো করি, মানে একটা রেমেডি আমি শুনি, একটা ঠাকুরের মন্ত্র, যার জন্য আমি ঘুমিয়ে পড়ি, ওইটুকুর জন্য ব্যথাটা আমার ঠিক থাকে। বাট আজকে আমি ফাইনালি ডক্টর দেখাতে যাব, তো আমি চেষ্টা করবো যেন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার, প্লাস কোন ডক্টর দেখাতে সেটাও তোমাদেরকে জানাবো। এখন ডক্টর দেখাতে যাবো না, ডক্টর দেখাতে যাবো সেই সন্ধ্যে 7টা 7:30টার সময়। বাট আজকের ব্লগে তোমরা প্রথম থেকে থাকো, অনেক ছোটো ছোটো ইনফরমেশান কিন্তু তোমরা অবশ্যই পাবে। আর এইরকমভাবে ডে স্কিন কেয়ারটা করো, দেখবে নিজের স্কিনে কিন্তু অনেকটা বেশি উপকার পাচ্ছ। ইভেন 15 দিন অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর নিজের ফেসে একটা ফেস ম্যাসাজ নিও, যেটা তোমাদের স্কিনে শ্যুট করবে, সেরকম টাইপের একটা ফেস ম্যাসাজ নিও। সো যাই হোক ডিডি স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো। আমি আমার হেয়ারকে ড্রাই করে নিই, দেন তোমাদের সাথে আবার একটু পরে কথা বলবো। সো তোমরা সঙ্গে থাকো। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তাদেরকে বিগ ওয়েলকাম জানালো ডোরি। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড ইভিনিং ডিডি স্কোয়ার। সমস্ত কিছু কমপ্লিট করার পর ভাবলাম যে ছাদে আসি। অনেক দিন ছাদে আসা হয়নি, ছাদে অনেক দিন ভিডিও বানাই না, অনেক দিন ছাদেতে ব্লগও বানাই না, তো ভাবলাম যে ছাদে আসি। তো এখন বাজে হচ্ছে বিকেল 4:45। আমি এতক্ষণ বই পড়ছিলাম। আজকে সবে পদ্মজা বইটি শেষ করলাম। পদ্মজা বইটি শেষ করার পর আরেকটি লেখকের বই আমি পড়লাম, কি চাও স্মৃতির মরণ। আশা করি আমি ফেসবুকে অলরেডি সেটা পোস্ট করেছিলাম। তো
তো সেই পোস্টটা সবাই দেখেছো, তো সেই বইটি পড়াও আমার সম্পূর্ণ হয়ে গেছে আর কি। বেশি পেজ নয়, 101টি মতন, 101, হ্যাঁ 100টি মতন পেজ আর কি। তো পড়া শেষ হয়ে গেল। তারপর ভাবলাম যে তোমাদের সাথে আমি পদ্মজার একটি চিঠি শেয়ার করি। যেদিন আমির পদ্মজার উদ্দেশ্যে শেষকালে একটি চিঠি লিখেছিল, মানে তার মৃত্যুর আগে একটি চিঠি লিখেছিল, একটি নয় 2টি চিঠি লিখেছিল পদ্মজার উদ্দেশ্যে। আসলে পদ্মজা গল্পটি একটি বড়, মানে পদ্মজা উপন্যাসটি অনেকটা বড় একটি উপন্যাস, সংক্ষেপে বলা বড় দায়। গল্প বলা ভুল, উপন্যাস সংক্ষেপে বলা বড় দায়, সংক্ষেপে আমরা বলতে পারি না, বলার সাহসও রাখতে চাইছি না, কারণ আমি জানি না আমি যখন সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করব আমি তখন কি শেয়ার করবো, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো আর কি। তো যাই হোক, তো সেখানে আমি 2টি চিঠি লিখেছিল পদ্মজার উদ্দেশ্যে। সেই চিঠির মধ্যে একটি একটি চিঠির কিছুটা অংশ আমি তোমাদের সাথে, মানে তোমাদেরকে পাঠ করে শোনাতে চাই আর কি। যে চিঠির দ্বিতীয় চিঠিটি আমার মানে হৃদয়ে মানে অন্যভাবেই স্থান নিয়েছে আর কি। পদ্মজা চিঠির ওপর অশ্রুসিক্ত নয়নে হাত বুলালো। যখন সে প্রথমেই বাস্তব রূপকথা পড়েছিল, চিঠিটিতে শুকনো রক্ত লেগেছিল। আমিরের শরীরে পাওয়া গিয়েছিল নানান ধরনের আঘাতের চিহ্ন, কামড়ের দাগ, চাবুকের আঘাতের দাগ, ছুরির আঘাতের দাগ। শেষ দিনগুলোতে সে নিজেকে আঘাত করেছে, নিজেকে রক্তাক্ত করে একাকী আর্তনাদ করেছে পাতালপুরীতে। পদ্মজা চোখের জল মুছে দ্বিতীয় চিঠিটি পড়তে শুরু করলো। এই দ্বিতীয় চিঠিটি আমি তোমাদের সাথে মানে ভাগ করে নিতে চাই। আমির লিখেছে, আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতন। যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো, আমার হৃৎপিণ্ড থমকে যায়। চোখের সামনে 6 বছরের গড়ে তোলা ভারী দেওয়াল ভেঙে চুরে যায়। আমার চোখের মণি পদ্মজা, তোমার ওই চোখের অবিশ্বাস্য চাউনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়, আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র তোমার দৃষ্টি। তোমার দৃষ্টি যখন ঘৃণায় দেখতে পাই, তখন আমার বুক পুড়ে যায়, আমার মস্তিষ্ক ফেটে যায়। তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায়। তোমার চোখের জলে দেখে সমুদ্র এপার ওপার হয়ে যায়। আমার মিথ্যাচার, আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে। বিষাদের ছায়া ঢেকে যায় তোমার চোখ। সেই বিষাদটুকু মুছে ফেলে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি। যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো চোখে আঁখি ছুঁয়ে দিতে, তবে বিষাদটুকু মুছে সাফ করে দিতাম। আসলে আমি বলবো বাংলাদেশ তথা ভারতেও প্রতিটা বই প্রেমীকে এই পদ্মজা উপন্যাসটি পড়া আমার রিকোয়েস্ট রইল। ভারতবর্ষতে মানে ইন্ডিয়াতে এই বইটি পাওয়া সত্যি অনেক চাপের, কারণ বুক অফ বেঙ্গলও এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বই দিতে পারছে না, আমি কিছুদিন আগেই দেখলাম আর কি। কিন্তু বাংলাদেশে যারা যারা আছো বই প্রেমীরা, আশা করি অনেকে পড়েছো, আর যারা এখনো পড়োনি তারা চট করে পদ্মজা উপন্যাসটি সম্পূর্ণ করে ফেলো। আসলে এই উপন্যাসটি পড়ার পর না, বিশেষ করে নারীদের কি হবে, একটা মনে জোর বাড়বে। দ্বিতীয়ত, মনে হবে না যে অন্যায়কে প্রশ্রয় দিই। আর তৃতীয়ত, যেই সব ছেলেরা মেয়েদেরকে মলেস্ট করে, তাদেরকে নোংরা ভাবে গালিগালাজ করে, তাদেরকে মারধর করে, তাদেরকে ভোগের সামগ্রী মনে করে, তাদের প্রতিবাদ করার ক্ষমতা একটু বাড়বে, কারণ সম্পূর্ণ গল্পটির মধ্যে একটি মলেস্টনেস রয়েছে। নারী ভোগের সামগ্রী, সেটা বারবার বুঝিয়েছে পদ্মজার শ্বশুর বাড়ির লোকেরা। তবে পদ্মজা সেই সবকিছুর প্রতিশোধ নিতে পেরেছে। পদ্মজা মূলত 6টি খুন করেছে। প্রথমে একটি খুন করেছে হাবুলকে, সে তার ছোট্ট 3 মাসের সন্তান পরীকে হত্যা করেছিল। কেন হত্যা করেছিল তারও একটি কারণ আছে, তবে ছোট্ট শিশুকে হত্যা করার কোনো কারণ থাকে না বলে আমার মনে হয়। যাই হোক, সে হত্যা করেছিল তার মানে আমিরের শ্বশুর
শ্বশুরের ভাই, ভাইয়ের ছেলে, এদের প্ল্যানের জন্য, মানে খলিল, মসজিদ, রিদওয়ান, এদের কথা শুনে হাবলু তার ছোট্ট সন্তান পরীকে হত্যা করে। সেটি পদ্মজা জানতে পারে অনেক মাস পর, মানে অনেক বছর পর আর কি। মোটামুটি 2-3 বছর পর সে জানতে পারে। যখন সে সত্যের সম্মুখে যায় তখন সে আস্তে আস্তে সমস্ত কিছু জানতে পারে। আসল পরিচয়, আমিরের আসল পরিচয়, আমির কেমন, সমস্ত কিছু জানতে পারে। তো যাই হোক, তো এই বইটি পড়ার ফলে অনেক কিছু ঘটতে পারে। মেয়েদের মেয়েদের একটি সাহস বাড়তে পারে, যা পদ্মজা প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় বুঝিয়ে গেছে মেয়েরা ভোগের সামগ্রী নয়। যদি কোনো পুরুষ অন্যায় করে থাকে সেই পুরুষদেরকে শাস্তি দাও। যদি কোনো নারী সেই পুরুষকে অন্যায় করাতে সহায়তা করে সেই নারীকেও শাস্তি দাও। সেই নারীর শাস্তি এবং সেই পুরুষের শাস্তি যদি খুন হয় তবে খুনটাই শ্রেয় বলে মনে করেছেন এই গল্পের পদ্মজা। আমি বইটি পড়ার পর, আগের ব্লগে যে তোমাদেরকে বলছিলাম না, আমাদের এই পাশে একটি ওষুধের দোকানে একটি মানুষ একটি মেয়েকে, না একটু মানুষ মানে একটু পশু, একটি একটি মেয়েকে নোংরা নোংরা ভাবে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা থেকে শুরু করে সমস্ত কিছু ইঙ্গিত দিচ্ছিল। তখন দিদিটি আমার মায়ের কাছে এসে অনেক কান্নাকাটি করছিল। তো এই গল্পটি পড়ার পর, শেষ পৃষ্ঠায় পড়ার পর আমার মনে হলো যে লোকটিকে কি সত্যি খুন করে ফেলি। তবে আমার হাত পা বাঁধা, কারণ আইন সবার সম্মুখে থাকে না, সব সত্যি আইন বের করে আসতে দেয় না। তো ওটাই আর কি, এই গল্পতে সেটাও রয়েছে, এই আইনের কথাও এই গল্পতে রয়েছে, সব রয়েছে। তো সেই জন্য এই গল্পটি পড়া দরকার। তবে হাজার পাপ করার পরেও আমি শুধুই পদ্মজাকে ভালোবাসতাম। পদ্মজা জীবনে আসার পর আমিরের আর অন্য কোনো নারীর ওপর কোনোদিনই চোখ যায়নি। কোনো নারীর দেহের ওপর আমিরের কোনোদিনই চোখ যায়নি। শুধু পদ্মজা ঘিরেই ছিল তার জীবন, শুধু পদ্মজাময় ছিল তার জীবন। তবে ওই যে পদ্মজা, প্রথম দিনই হেমলতা মানে পদ্মজার মা তাকে শিখিয়েছিল ভুলটা ভুল। সে যতই কাছের মানুষ করুক না কেন, ভুলের বদলা কখনো ক্ষমা হতে পারে না। মানে ভুলের বদলা মানে ভুলের পক্ষে আমি ক্ষমা করে দিলাম তাকে, কখনোই। ভুলের শাস্তি দেওয়া দরকার, আর অপরাধের তো একদমই। তারপর বলছে, আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি। একটু দূরে সরলেই আমি মনে মনে পুরো পৃথিবী ভস্ম করে দেওয়ার ইচ্ছে পুষি। সেই আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানেই শেষ। আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই, গন্তব্য হারিয়ে ফেলি। এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে। আমার সঙ্গে তখন যোজন যোজন দূরত্ব। তোমার ঘৃণা ভরা চাউনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয়। তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয় প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গিয়েছি পদ্মজা। সোনালি রোদ্দুরের মতন সুন্দর পদ্মবতী, আমি তোমাকে আঘাত করে নিজেই মরে গেছি। যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক, পোকামাকড় খাক, তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই। ছুরির আঘাতে আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না। যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম, নয়তো হাওলাদার বাড়ির বংশে জন্ম নিতাম। দুটো একসঙ্গে গ্রহণ করতাম না। তুমি সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিলে। আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি প্রভু। আমির চেয়েছিল পদ্মজাকে নিয়ে সুখে সংসার করতে, সমস্ত পাপ তার জীবন থেকে যেন মুছে যায়। কিন্তু আমিরেরও হাত পা বাঁধা ছিল। সে বিগত 15-20 বছর ধরে, আরো বেশি তো কম নয়, নিজেকে এমন পাপের সাথে জড়িয়ে ফেলেছে, শুধু আমির নয়, ওই হাওলাদার বাড়ির প্রতিটি পুরুষ নিজেকে এমন পাপের সাথে জড়িয়ে ফেলেছে। তাদের বংশগত উপার্জনই ছিল এই মেয়েদেরকে অত্যাচার করা, নারী পাচার সঙ্গে এরা যুক্তও ছিল। তবে আমির বহুবার চেয়েছিল যে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসবে। তবে আমিরের কিছু করার ছিল না, আমির বেরোতে পারেনি, কারণ এতটা পাপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে। তবে ওই যে পদ্মজা আমিরকে শাস্তি দিয়েছে। শাস্তিটা দিয়েছে কারণ তার বুকে অনেক হারানোর ব্যথা ছিল। শেষ পর্যন্ত সে তার মানে কি বলে,
পদ্মজা তার নিজের বোনকেও হারায়, মানে পূর্ণাকে, তার মেজ বোনকেও হারায়। মেজ বোনকে হাওলাদার বাড়ির পদ্মজার কাকা শ্বশুর মানে খলিল আর পদ্মজার দেওর মানে হচ্ছে রিদওয়ান, এরা দুজন মিলে পূর্ণাকে খুব বাজেভাবে রেপ করে। রেপ করার পর পূর্ণাকে মেরে ফেলে। এই সব কিছু জানতে পারে আমির এবং পদ্মজা। আমির যখন জেনেছিল তখন আমির মনে মনে ডিসাইড করেছিল যে সে এই 4 জনকে মারবে। আসমানি মানে যে ওদের সঙ্গে সহায়তা করছিল, আসমানি, রিদওয়ান, খলিল আর মসজিদ মানে, এবং তার বাবাকেও মারবে সে ঠিক করেছিল। কিন্তু এত কিছু করার তার চিন্তাতেই থেকে গেল, তবু সে করতে পারলো না, কারণ সে মারার আগেই পদ্মজা প্রত্যেককে মেরে ফেলে, প্রত্যেককে খুন করে, এমনকি আমিরকেও খুন করে। এত অমিল কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়েছে ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কঠিন অস্ত্র কেন দেওয়া হচ্ছে আমাকে? তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তুলেছে। মনে হয় মাথার ভেতরে পোকারা কিলবিল করছে। বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছি আমি। আমাকে বাঁচাও। শূন্য আকাশে গাংচিল যেমন একা, আমিও তেমন একা। প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় দগ্ধ করেছে। একাকী নীরবে সহ্য করি। এটাই কি আমার প্রাপ্য? মেয়েগুলোকে বাঁচাতে পারিনি। বুকের ওপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছিলাম বহুদূরে। যখন তাদের জাহাজে তুলে দিয়েছিলাম, আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল। ব্যথিত হৃদয়ে প্রথমবারের মতন অনুভব করলো, তারাও তো আমার মতন কষ্ট পাচ্ছে। কিন্তু তখন আমার সামর্থ্য ছিল না। ওই যে বললাম, আমির চেয়েছিল অনেকবার ধরে তাদেরকে বাঁচাতে, তবে সে এমন পাপের সঙ্গে নিজেকে এত বছর ধরে জড়িয়ে ফেলেছিল, সেজন্য তার কোনো উপায় ছিল না। বলেছিলাম যে হাফ পড়বো, তবে পড়তে পড়তে এতবারই ভালো লাগছে, এই নিয়ে সিঁড়িটা আমি 5 বার বললাম, এই নিয়ে 6 বার পড়তে পড়তে সিঁড়িটা এতবার ভালো লাগছে মনে হচ্ছে পুরোটা পড়েই দিই। আমার জীবনের বসন্তকাল তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাহিরে ছিল। তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। সত্যি যদি পারতাম পালিয়ে যেতে, কিন্তু তা সম্ভব নয়। আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না। আজীবন দৌড়তে হবে। এক দণ্ডও শান্তি মিলবে না। মেঘলা বরণ অঙ্গের সামগ্রী। তোমার ভালোবাসার সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম শত জনম, হলো না। তোমার চোখের খাদে পড়তে থাকতে চেয়েছিলাম আজীবন, তাও হলো না। সময় এসেছে আমার বিদায়ের। আমাদের পথ চলা এইটুকুই। আমি ছিলাম দুর্গের মতন কঠিন। সেই দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছো। ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছো। আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। শেষবারের মতন তোমায় ছুঁয়ে যেতে চাই। আমার প্রেম তুমি, আমার ভালোবাসা তুমি। সত্যি বলছি, আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয়, আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে। তাদের আমি কিনেছি, আমি তাদের ঠকিয়েছি, প্রতারণা করেছি, খুনও করেছি। আমি অনুতপ্ত। বড্ড আফসোস হচ্ছে, বড্ড আক্ষেপ থেকে গেল। ওপারে আমি তোমাকে পাবো না, আমার মতন ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না। আমার জায়গা হবে জাহান্নামের কোনো এক দুর্গময় জগতে। তোমাকে দেখার তৃষ্ণা, তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার আর মিটবে না। হয়তো সহস্র বছরও মিটবে না। পদ্মজাকে বিয়ে করার আগেও আমি আরো 2টি বিয়ে করেছিল। বিয়ে করার পর প্রথম রাতেই তাদেরকে ভোগ করার পর মেরে ফেলে। তবে পদ্মজার প্রতি সে এতটা পরিমাণে আকৃষ্ট হয়ে গিয়েছিল যে পদ্মজা জীবনে আসার পরে সে আর কোনো নারীর দিকে তাকানো তো দূরের কথা, মানে সে আর কোনো নারীকে নিয়ে কোনোদিন ভাবি অব্দি নি। তবে পদ্মজার কাছে যাওয়া, পদ্মজাকে কেনই আমির এতটা ভালোবাসলো, কেনই বা পদ্মজার বাড়িতে গেল, এই 2টি খণ্ডই না পড়লে হয়তো তোমরা বুঝবে না, আর এতটা বলাও হয়তো সম্ভব নয়, স্বাভাবিক সেটা। আর মনে হলো এই 2টো চিঠি তোমাদেরকে বলি, 2টো চিঠির মধ্যে একটি চিঠি তোমাদেরকে বলি, তাই তোমাদেরকে শোনালাম। এরকম ছোট ছোট যখন কোটেশন আমি পাবো অবশ্যই আমি আমার ব্লগে তোমাদেরকে জানাবো। এখন মোটামুটি 5:30 হয়তো বেজে গেছে।
মেবি এবার আমি নিচে যাব, ফ্রেশ হব, কারণ আমি তখনই বললাম যে ডাক্তার দেখাতে যাব আজকে, আমার গাইনো ডাক্তার দেখাতে যাব। তো যদি পারি, যদি ফোন অ্যালাউ করে ডক্টর রুমের ভেতর, তাহলে অবভিয়াসলি শেয়ার করব কি কি বলে না বলে, নয়তো বাড়িতে এসে বলবো। সো চলো সঙ্গে থাকো, ডিডি স্কোয়াড, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, করব। তবে এই পদ্মজা গল্পটি আমার হৃদয়ে একটি অন্যতম জায়গা নিয়ে জুড়ে রইলো, যা হয়তো কখনোই আমি মুছে ফেলতে পারবো না। তো চলো নিচে যাই, দেন কথা হচ্ছে। এখন 7:05, আমি রেডি হয়ে গেছি, এবার আমি ডক্টর দেখাতে যাব। আর যেখানে ডক্টরটি বসেন, মানে যেখানে ডক্টরের চেম্বার, আমার বাড়ির একদম ফ্ল্যাটের একদম পাশেই। তো আমি আর মা যাবো। আমি জানি না যে ডক্টর যে কী বলবে। বেসিক্যালি ডক্টরের কাছে যাওয়ার একটাই কারণ আমার পিরিয়ডস টাইমে প্রচুর পেন হয়, এত বেশি পেন হয় যে আমার কোনো কাজ করার ক্ষমতা থাকে না। প্রত্যেকেরই হয়, তবে আমার মনে হয় তাও ডক্টর চেক আপ করে নেওয়া দরকার। আর আমার অপারেশনের আগে আমার পিসিওডি ধরা পড়েছিল, এবার সেটা ঠিকঠাক আছে নাকি সমস্ত কিছু হয়তো আবার রিপোর্ট করতে দেবেন উনি। বাট ভীষণ ভালো ডক্টর। আমার মায়ের গায়ে অনেক কিছু বেরিয়েছিল, উনি মানে গাইনো ডক্টরই। আমার মায়ের গায়ে অনেক কিছু বেরিয়েছিল, তো ওগুলো পুরো কমে গেছে। ইভেন এখন মানে মায়ের পেটে ব্যথাও হয় না আর কি, মানে পিরিয়ডস টাইমে। সো যাই, দেখাই কি বলে, অবভিয়াসলি তোমাদেরকে বলবো। আমার মনে হয় না আমি ওখানে কোনো ব্লগ শেয়ার করতে পারবো, জানি না, যদি পারি অবভিয়াসলি শেয়ার করব। তারপর আমি যাব ডক্টর দেখানোর পর, তারপর যাব হলো ভ্যাকসিন করতে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। প্লাস আজকে ব্লগে আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে, সেটা কি দেখাবো সেটা ব্লগের শেষে অবভিয়াসলি থাকছে। সো সঙ্গে থাকো। ডাক্তারের চেম্বারের বাইরে চলে এসেছি, বসে আছি, আমার নাম লেখানো হয়েছে। মা সকালবেলা ফোন করে কালকে ফোন করে লিখে দিয়েছে। কালকে এত বেশি শরীর খারাপ করছিল, মা বলছে না চল গাইনো ডাক্তারটা রেখে দিই। আমার মা বসে আছে পাশে, খুব তাড়াতাড়ি মাকে দেখানোর সময় চলে এসেছে। আর মাকে যবে থেকে দেখাবো তবে থেকে আরও আরও আমার ব্লগ তোমরা প্রচণ্ড পরিমাণে এনজয় করবে, হাসাহাসি করবে, বিকজ সি ইটস সো ফানি, খুব হাসাতে পারে। এটা কি করছো, হাই দেখাচ্ছ? দেখাও হাই। হাই, হাই ডিডি স্কোয়ার। হাই ডিডি স্কোয়ার, আমি ডরির মা অতি সামনে আসছি, তোমাদের সামনে আসছি, শীঘ্রই খুব আসছি, মানে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে চলেছি আমি। খুব ভালো লাগবে আমার সঙ্গে পরিচয়, আমি একটু কমেডিয়ান মানুষ আছি, বুঝেছো? যাই হোক, সো চলো ডাক্তারের চেম্বারে বসে আছি, ডাকবে, দেন দেখা যাক কী কথা বললে, সবটাই তোমাদেরকে জানাবো। প্রে করো আমার যেন পিসিওডিটা না থাকে, পিসিওডি থাকলে অনেক চাপ। ডক্টর দেখিয়ে ভ্যাকসিন করে আমি ঘরে চলে এসেছি। আজকে আমার ডিনারটা একটু অন্যরকম, যেটা আমি প্রায়শই খেয়ে থাকি। বাট এইটা মানে যেটা ডিনারটা অ্যাকচুয়ালি এখন যেটা করছি সেটা আমি কন্টিনিউয়াসলি এবার থেকে করবো। আগে আমি প্রায় খেতাম, তো এখন আমি মোটামুটি প্রায় বলতে পারো একদিন অন্তর অন্তর বা রোজই খাবো। সেটা আমি দেখাচ্ছি কি, তারপর বলি যে ডক্টর কি বললো। এটা হলো ডালের একটা আইটেম, এর মধ্যে মসুর ডাল রয়েছে, ভেজিটেবলস রয়েছে, একটু ব্ল্যাক পেপার, নুন দিয়ে এটা প্রেসারে সিটি করে, আর হালকা একটু জাস্ট বাটার রয়েছে। এটা 1 বাটি কি 1.5 বাটি মতন আমি রোজ রাত্রিরে খাই। কি রাতে ডিনারে খেলাম, বা আমি এটা ব্রেকফাস্টে খাওয়া যায় না, মানে দুপুরে খেলাম বা সন্ধেবেলা খেলাম, যখন খুশি হোক একটা এটা আমি খাই আর কি। তো আমি এখন ঠিক করলাম যে আমি ডিনারে এটা করব। আমার পিসিওডিটা কমেনি, পিসিওডি রয়েছে, বেড়েছে কি কমেছে তার জন্য টেস্ট দিয়েছে, আলট্রাসোনোগ্রাফি দিয়েছে, আরও অনেক ধরনের টেস্ট দিয়েছে। অ্যাকচুয়ালি যেহেতু আমি অপারেশনের পর চেক আপ করিনি, তো তার ফলে আমাকে আরও টেস্ট দিয়েছে করার জন্য। বাট ডাক্তারটা ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ। আমি যদি আমি আগে মানে আমি ওষুধ খাই, একটা জাস্ট ওষুধ দিয়েছে, জাস্ট 1 পাতা ওষুধ দিয়েছে ডে 5 থেকে খাওয়ার জন্য, যেহেতু আমার ভীষণ পেটে ব্যথা করে পিসিওডির জন্যই। তারপর আমার যেহেতু বডি পার্টে হেয়ারের গ্রোথটা একটু বেশি, সেটাও পিসিওডির জন্যই। সো বেসিক্যালি আমাকে ফেস ওয়াশ দিয়েছে, ফেস জেল দিয়েছে, হেয়ার শ্যাম্পু দিয়েছে, ভীষণ ভালো। বয়স্ক ডাক্তার, আমাদের একদম ফ্ল্যাটের পাশেই থাকে, ডক্টর অলোক মণ্ডল। তো এমনি আমি ডক্টর দেখাতে ভীষণ ভয় পাই, ডক্টর দেখাতে পছন্দ করি না, তারপরে তাও বা দেখালাম। বাট ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ, তো দেখালাম।
তো সবার প্রথমে যেটা আমাকে বলা হয়েছে মানে আরও অ্যাকচুয়ালি টেস্টটা করতে দিয়েছে সিস্ট আছে কিনা সেটা জানার জন্য। যদি সিস্ট থেকে থাকে, যদি ছোট থেকে থাকে তাহলে সেটা ওষুধের দ্বারা কমে যাবে, যদি বড় থাকে তাহলে সেটা ইমিডিয়েটলি ওটি করতে হবে। সো যাই হোক, ভালো হবে, অ্যাটলিস্ট তুই এবার যাবি, তুই যাবি এবার। সো যাই হোক, জাঙ্ক ফুড একদম বাদ দিয়ে দিয়েছে, মানে জাঙ্ক ফুড আর খাওয়াই যাবে না। আর এমনিও আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি ওয়েট গেনের জন্য, মানে আমার 45 ছিল অপারেশনের আগে, তারপর থেকে 45 বলছি কেন, 55 ছিল অপারেশনের আগে, তারপর আমার 50 হলো। এখন রিসেন্টলি চেক করলাম, দেখলাম 47, তারপর আজকে আবার চেক করলাম, দেখলাম 48 মোটামুটি আমাকে বললো যে তুমি 50 থেকে 53 বা 55 অবধি রাখতে পারো, একদম তোমার আইডাল ওয়েট হবে ওটা 52টা। সো যেটা বলতে বলতে স্টপ হয়ে গেছিলাম, মোটামুটি আমাকে বললো 53, আমার ওটাই অ্যাকচুয়ালি আইডাল ওয়েট, আমি ওটাই রাখার চেষ্টা করবো এরপর থেকে। তো এবার প্রপার পুরো সমস্ত কিছু মেনটেন করতে হবে। এবার যেহেতু পিসিওডিটা দিন দিন আপ ডাউন হতে থাকছে, আর পিসিওডিটা ডাউনের থেকে বড় কথা আপই হচ্ছে, যার জন্য পেটে ব্যথাটা এরকম বাড়ছে। যে জন্য পিসিওডি অ্যাকচুয়ালি ম্যারিড লাইফে অনেক এফেক্ট পড়ে, প্লাস মানে যাদের পিসিওডি আছে আর কি, মানে আমাকে যেটা বললো যে ম্যারিড লাইফের পিসিওডির জন্য অন্যরকম, আনম্যারিডদের জন্য অন্যরকম, বাচ্চা হওয়ার জন্য অন্যরকম, অনেক কিছু ম্যাটার করে আর কি। যাই হোক, অত গভীরে আমি যদিও বা জানি না। আর আমাকে পুরো টোটালি জাঙ্ক ফুড খাওয়া অফ করতে বললো, সবজি খেতে বললো। আমি সবজি খুব একটা এমনিও খাই না, যে খাওয়ার মধ্যে আলুটাই খাই, আলু গাজর টমেটো বিনস এগুলো খাই, তাছাড়া ঢ্যাঁড়স পটল বেগুন আমি এগুলো খাই না। যাই হোক, আমি আজকেই বললাম যে আমি কতদিন প্রোডাক্ট ইউজ করতে পারবো, ওসব প্রোডাক্ট ইউজ করতে পারবো আমি জানি না, সেজন্য আমি নেক্সট ব্লগে অবভিয়াসলি শেয়ার করবো যে আমাকে কোন ফেস ওয়াশ, কোন শ্যাম্পু, কোন ফেস জেল আমাকে দিয়েছে, সেটা আমি অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো যাই হোক, রেডি স্কোয়াড আলট্রাসোনোগ্রাফি সমস্ত টেস্ট করবো ডে 5-এর পর, মানে আফটার পিরিয়ডসের পর। তো তারপর আবার ডক্টরের কাছে যাব, ডক্টর কী বলে তার সেই অনুযায়ী আমার সমস্ত কিছু ঠিকঠাক হবে আর কি। সো যাই হোক, আর চলে কিন্তু এসেছে শুনিও, এসেই বকা খেয়ে নিয়েছে, বকা খাবার কারণও আছে, কারণটা নয় পরেই বলবো, কেমন? তো যাই হোক, আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী ব্লগে। তোমরাও প্লিজ প্রপারভাবে সব কিছু মেনটেন করো, খাওয়া দাওয়া থেকে শুরু করে রেগুলার জল, যদিও আমি জল খাওয়াটা এখন অনেকটা বেশি বাড়িয়েছি আগের থেকে। প্রপার মেনটেন করো, ফেস মেনটেন করো, স্কিন মেনটেন করো, হেয়ার মেনটেন করো, ইভেন খাওয়া দাওয়া মেনটেন করো, নট অনলি গার্লস, প্রত্যেকে, ওকে? সো যাই হোক, গ্রিড স্কোয়ার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম ছোট ছোট টিপস কিন্তু আমি আমার ডোরিস ডায়েরিতে সবসময় দিয়ে থাকবো তোমাদেরকে। আর ভীষণ ভালো থাকো, দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, বাই। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তাদেরকে ডোরি অলওয়েজ বিগ ওয়েলকাম জানাচ্ছে। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সো গুড নাইট।